সেই জিনিসের আশেপাশেও ভিড়বে না। লামিয়া শুভ্রের কোল থেকে নামতে চাইলে শুভ্র নামতে না দিয়ে লামিয়াকে কোলে তুলে দাঁড়িয়ে শুভ্রর বেলকনিতে নিয়ে দোলনায় বসিয়ে দিল। শুভ্রর রুমের সবচেয়ে পছন্দের সুন্দর জায়গা সেটা হলো শুভ্রর বেলকনি। শুভ্র নিজে হাতে সাজিয়েছে এই বেলকনি। চারপাশে টবে লাগানো ভৃঙ্গরাজ ফুল গাছ, সবুজে ঘেরা এই বেলকনি। তার মাঝে একটা বড় দোলনা যেখানে শুভ্র বসে বসে বই পড়ে। এই বেলকনিতে শুধু শুভ্র লামিয়াকেই আসতে দেয়, তাছাড়া আর কাউকে না। বেলকনিতে এসে লামিয়ার মুখে হাসি ফুটে উঠল। লামিয়াকে দোলনায় বসিয়ে দিয়ে শুভ্র বুকসেলফ থেকে একটা বই এনে নিজেও লামিয়ার সামনে চেয়ারে বসলো। লামিয়ার পাশ থেকে একটা একটা ফুল ছেঁড়ার জন্য হাত বাড়াতে শুভ্র থমকে উঠল। লামিয়া ভয়ে আর ফুলের দিকে হাত বাড়ানোর সাহস পেল না। শুভ্র বসে বসে বই পড়ছে। লামিয়া পিটপিট করে চোখ ভর্তি ঘুম নিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র মাথা তুলে লামিয়ার দিকে তাকালো। লামিয়া হাই তুলছে। আজকে মারের কারণে ভয় পেয়ে কথা বলছে না, না হলে এতক্ষণ পটর পটর করে শুভ্রর কান জ্বালিয়ে দিত। শুভ্র চেয়ার থেকে উঠে দোলনায় বসে লামিয়াকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে মাথায় বিলি কেটে দিতে লাগলো। লামিয়া শুভ্রের বুকে আরাম পেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে রাজ্যে পাড়ি দিল। শুভ্র যখন বুঝতে পারল লামিয়া ঘুমিয়ে গিয়েছে, তখন শুভ্র হালকা হেসে লামিয়ার গালে থাপ্পড়ের জায়গায় চুমু দিয়ে আবার পেয়ে মুখ গুজে বসে রইল। অতীতের কথা ভেবে লামিয়ার হালকা হাসলো, তবে চোখ থেকে পানি পড়ছে। আজ মনে হয় চোখের পানি পণ করেছে যে চোখ থেকে পানি পড়া থামবে না। লামিয়া চোখ খুলে উঠে বসলো। উকুলেলেটার দিকে তাকিয়ে আবার হাসলো। এই সেই উকুলেলে যেটার জন্য শুভ্র তাকে মেরেছিল, কিন্তু আসলে কেন মেরেছিল তা লামিয়া আজও পর্যন্ত বুঝতে পারেনি। লামিয়া উকুলেলেটা গলে তুলে টুংটাং সুর তুলে গান ধরল। ভাঙা গলায় গেয়ে উঠতেই পিছনে কারোর উপস্থিতি টের পেল। পিছনে ঘুরে তাকিয়ে দেখলো রাশে দাঁড়িয়ে আছে। তা দেখে লামিয়া হালকা হেসে উকুলেলেটা পাশে রেখে আকাশের দিকে তাকালো। কি সুন্দর আকাশ, তাই না বড় ভাই? আকাশের দিকে তাকিয়ে রাশেদকে বলে উঠল লামিয়া। রাশেদ বোনের মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারছে, তাই এগিয়ে গিয়ে বোনের পাশে বসলো। সারাদিন বাদামি করে সারা বাড়ি মাথায় করে রাখা এই মেয়েটাও যে তিলে তিলে ভেতরে মারা যাচ্ছে তা বোঝার সাধ্য কি কারো আছে? রাশেদ বোনের মাথায় হাত রেখে বলে উঠল। কয়টা বাজে হিসেব আছে? ঘন্টা, মিনিট, সেকেন্ড এর হিসেব করে কি করব বড় ভাই? এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের হিসাব করলে কি সে ফিরে আসবে বলো? এইভাবে রাত জেগে ছাদে বসে থাকলেও তো সে ফিরে আসবে না, বরং তোর নিজের শরীর অসুস্থ হবে। শরীর অসুস্থ দিয়ে কি করব বড় ভাই? যেখানে পুরো গোটা আমিটাই অসুস্থ হয়ে গিয়েছি সে অনেক আগেই। বলে লামিয়া রাশেদের দিকে তাকালো। হালকা হেসে আবারও বলতে শুরু করলো আকাশের দিকে তাকিয়ে। আমার যে বড্ড কঠিন অসুখ বড় ভাই। এই অসুখটা আমাকে তিলে তিলে মারছে। আমার শ্বাস নিতে অনেক কষ্ট হয় জানো। আমার বুকে কেমন জানি যন্ত্রণা হয়, দম বন্ধ হয়ে আসে, কেমন জানি করে বুকের ভেতর। ওই মানুষটা চলে যাবার আগে আমাকে শেষ করে দিয়ে গিয়েছে। ওই মানুষটা আমার মধ্যে এমন কঠিন অসুখের ভাইরাস ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। আমি এই অসুখের জন্য বেশ বিরক্ত জানো। এই অসুখের কোনো ঔষধ নেই। একমাত্র মৃত্যু ছাড়া এই অসুখ কোনো ঔষধই ছাড়বে বলে মনে হয় না। বলে থামলো লামিয়া। রাশেদ অবাক চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। যে বোন কোনোদিন কারোর সামনে ভেঙে পড়েনি, আজকে সেই বোনকে ভেঙে যেতে দেখে তার কষ্ট হচ্ছে। লামিয়া শুকনো ঢোকিলে আবার বলতে শুরু করলো। তাকে জড়িয়ে ধরে যদি বলতে পারতাম ভীষণ ভালোবাসি, হয়তো হৃদয়টা একটু হলেও শান্তি খুঁজে পেত। কিন্তু নিয়তির নির্মম খেলায় সে সুযোগটা আর পেলাম না। মনের ভেতর এত ভালোবাসা জমে আছে, অথচ বলার মতো সেই মানুষ এখন আর পাশে নাই। কখনো কখনো মনে হয় যদি মেঘলা আকাশের নিচে বসতে পারতাম তার পাশে, নীরবে হাতটা ধরে বলতে পারতাম তোমাকে ভীষণ মিস করি আমি। তবে হয়তো বুকের গভীরে জমে থাকা ব্যথাগুলো একটু হলেও হালকা হয়ে যেত। কিন্তু হায়, সেই মুহূর্তগুলো শুধু স্বপ্নেই থেকে গেল।
বলেই থামলো, চোখ বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। লামিয়া হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে উকুলেলে নিয়ে নিচে চলে গেল কিছু না বলে। রাশেদ বক্রুদ্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। তার বোন এত কষ্ট পাচ্ছে আর তারা কেউ জানে না। হঠাৎ পিছন থেকে কিছু ভাঙার শব্দ শুনে রাশেদ চোখ ঘুরিয়ে পিছনে ফিরতেই দেখলো ফুলের টব নিচে পড়ে আছে, তার পাশেই শুভ্র রাগে ফুঁসছে। এতক্ষণ শুভ্র এখানেই ছিল, লামিয়ার সব কথা শুনেছে সে। দুপুরের ঘটনার পর শুভ্র কেমন ছটফট করছিল লামিয়ার জন্য, কারণ সেই ঘটনার পর থেকে লামিয়া একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি। তাই শুভ্র লামিয়াকে দেখতে চুপি চুপি লামিয়ার রুমে যেয়ে যখন রুম ফাঁকা দেখলো, তখন রাশেদকে ঘুম থেকে উঠিয়ে বলতেই রাশেদ শুভ্র পুরো বাড়ি খুঁজেও যখন তাকে পায়নি, তখন তারা উকুলেলের টুংটুং সুর শুনে ছাদে দৌড়ে এসেছে। রাশেদ দৌড়ে শুভ্রকে ধরল। শুভ্র রাশেদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটু গেড়ে বসে মুখে হাত রেখে ভাঙা গলে বলে উঠল, আমার জন্য, আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমি এত কষ্ট পাচ্ছি। আমি ওর কষ্ট দেখতে পাচ্ছি না রাশেদ। তোর বোনের এই কষ্ট আমি কিভাবে দূর করব বলতে পারিস? রাশেদ শক্ত কণ্ঠে জবাব দিল, তুই শুভ্রতা বলে দে, আমি আমার বোনের কষ্ট নিতে পারছি না আর। কিন্তু আমার ভয় হচ্ছে কিভাবে বলবো। তোর বোন আমাকে ঘৃণা করে, আমাকে ভুল বুঝে বুঝে এখনো। আর যদি সত্যি বলে দেই তাহলে ওরা আমার দুর্বলতা হিসেবে লামিয়াকে টার্গেট করবে, যে কোনো ক্ষতি করে দিতে পারে তোর বোনের। কিন্তু আর কতদিন শুভ্র, কতদিন লামিয়ার থেকে এভাবে লুকিয়ে বেড়াবি? সত্যিটা তুই না বললেও একদিন না একদিন সামনে আসবেই। শুভ্র কিছু ভেবে পাচ্ছে না সে কি করবে। নিজের ওপর তার অনেক রাগ লাগছে। কেন সেদিন রাগ দেখিয়ে মিথ্যে বলেছিল লামিয়াকে? হয়তো সেদিন মিথ্যে না বলে আজ তার প্রিয়তমা এত কষ্ট পেত না। রাশেদ শুভ্রের দিকে তাকিয়ে কাঁধে হাত রাখলো। শুভ্র মুখ থেকে হাত সরিয়ে রাশেদের দিকে তাকালো। শুভ্র কান্না করছে। রাশেদ শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো, সব ঠিক হয়ে যাবে। শুভ্র রাশেদকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রাতের অন্ধকার কাটিয়ে ধরণীতে দিনের আলো ফুটে উঠেছে। লামিয়া আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বাথরুমের দিকে যেতেই থেমে গেল। সে কি ভুল কিছু দেখলো নাকি? চোখ কষলেই বেলকনি সোজা তাকাতে চোখ বড় বড় করে ফেল। দৌড়ে বেলকনিতে দাঁড়িয়ে সোজা লাবিবের বেলকনিতে তাকাতেই দেখলো মনিকা লাবিবের মাথা মালিশ করে দিচ্ছে। এই মেয়েকে সেদিন না দেখলেও আবরারের সাথে ঘেঁষাঘেঁষি করতে যত সব গায়ে পড়া মেয়ে। ভেবেই ভেঙচি কেটে রুমে আসতে যাবে, তখনই ঠাস করে কিছু পড়ার শব্দে পাশের বেলকনিতে তাকাতে দেখলো নাইটি পরে রাগী দৃষ্টিতে লাবিবের বেলকনি বরাবর তাকিয়ে আছে ছবি। কফির মগ মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। ছবির চোখ দেখে মনে হচ্ছে এখনই পারছে না সে মনিকাকে খুন করতে। তা দেখে লামিয়া শয়তানি হাসি দিয়ে জোরে বলে উঠল মনিকার উদ্দেশ্যে, ওহো মনিকা, জোরে মালিশ করো, পারলে মাথা থেকে হাত আস্তে আস্তে নিচে নামিয়ে মালিশ করো, মানে শরীরে বলছি কিন্তু। লামিয়ার এমন কথায় মনিকা আর লাবিব চমকে উঠল। লামিয়া পাশ ফিরে তাকাতে দেখলো ছবি তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। লামিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাঁকা হাসলো ছবির দিকে তাকিয়ে। চোখগুলো যেন বলে দিচ্ছে ছবিকে, দেখ কেমন লাগে। তা দেখে ছবি আরও তেলে বেগুনে জ্বলে উঠল। তা দেখে লামিয়া বুকে হাতি কষ্ট স্বরে বলে উঠল, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। বলেই হো হো করতে করতে বাথরুমে চলে গেল। ছবি রেগে রেলিংয়ে ঘুষি মেরে নিজের রুমে চলে গেল। লামিয়া ফ্রেশ হয়ে এসে ঘড়িতে সময় দেখলো মাত্র 7টা বাজে। কালকে দেরিতে ঘুমানোর জন্য নামাজ মিস করে গিয়েছে ভেবেই নিজের গালে একটা চড় মেরে ওড়না গায়ে জড়িয়ে চলে গেল ছাদে গাছে পানি দিতে। ছাদে পা দিতেই দোলনায় চোখ পড়তেই চোখ রসগোল্লার মতো হয়ে গেল, মুখ অটোমেটিক খা হয়ে গেল। দোলনায় শুয়ে আছে শুভ্র, গায়ের জামা ফ্লোরে পড়ে আছে। এ ছেলে এখানে কেন ঘুমিয়ে আছে আর খালি গায়ে কেন? লামিয়া আস্তে আস্তে করে এগিয়ে গেল শুভ্রর কাছে। ফ্লোর থেকে শার্ট তুলে শুভ্রর দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। এগিয়ে গিয়ে শার্ট শুভ্রর উপর দিতে চোখ পড়ল শুভ্রর বুকের ওপর। লামিয়া ভ্রুকুচকে ভালো মতো খেয়াল করে তাকাতেই চমকে উঠল। শুভ্রের বুকের পোড়া দাগটা কেমন চেনা লাগছে। অজান্তেই লামিয়ার হাত শুভ্রের বুকের পোড়া জায়গায় যেতেই আচমকা শুভ্র লামিয়ার হাত ধরে ফেল। লামিয়া ভয় পেয়ে সরে যেতে শুভ্র লামিয়ার হাত ধরে নিজের কাছে টেনে এনে চোখ খুলে উঠে বসে ভ্রুকুচকে বলল, আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ইজ্জতের উপর হাত বাড়াচ্ছিলেন কেন মিস?
শুভ্রের কথায় লামিয়া অবাক হয়ে বলল, এসব কেমন আজগুবি কথা বলছেন আপনি? আজগুবি না, আমি ঠিক বলছি। আচ্ছা, সবসময় আমার ইজ্জতের উপর হাত বাড়ান কেন আপনি? ছি ছি ছি। দেখুন মিস, আমি একজন ভার্জিন ছেলে। আমার ইজ্জত আছে তো নাকি? এসব কি বলছেন জাতা? আমি ঠিক বলছি মিস। বলে হাত টেনে লামিয়াকে আরো কাছে নিয়ে আসলো। হাত ছাড়ুন, কেউ দেখলে খারাপ বলবে। বলে হাত ছাড়াতে চাইলো কিন্তু পারল না। হুম, আজকে কোনো ছাড়াছাড়ি নেই। চোর যখন আজকে হাতে নাতে ধরেছি, তখন সবাইকে আজকে বলে দিব ইসলাম বাড়ির কন্যা আমার ইজ্জতের উপর হাত দিয়েছে, এবং একবার নয়, দুইবার। দেখুন, উল্টোপাল্টা বদনাম রটাবেন না বলছি। আমি একজন ভদ্র মেয়ে। আমি শুধু আপনার বুকের হ্যাঁ, সেটাই তো। আপনি আমার বুকের উপর হাত দিয়েছেন। আজব তো। মেয়ে মানুষ নাকি আপনি? আর আপনার বুকের উপর হাত রাখলে, আর আপনার বুকের উপর হাত রেখেছি কোথায়? আমি তো শুধু দেখছিলাম। শুভ্রের কথায় লামিয়া আশ্চর্য হয়ে তাকিয়ে তার দিকে। ইয়ে মানে কি বলতে চাইছেন? শুভ্র মনে মনে হেসে ইশারা করলো নিজের বুকের দিকে। লামিয়া তা দেখে চোখ বড় বড় করে তাকালো। শুভ্রের থেকে হাত ছাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, ছি ছি। আপনি এতটা অসভ্য, ছি। অসভ্যতা আমি তো আপনি আগে করেছেন। আজকে আমি সবাইকে বলবো এই কথা। সবসময় আপনি আমার ইজ্জতের উপর হাত বাড়ান। শুভ্র বেশ সিরিয়াস গলায় বলল কথাটা। দেখুন, আমি শুধু আপনার হ্যাঁ, আমার ইজ্জতের উপর হাত দিয়েছেন, শুধু তাই বলতে চাইছেন। আজকে আমি সবাইকে বলবো। বলেই খানবাড়ির ছাদে দৃষ্টি রেখে বাঁকা হাসলো। লামিয়া শুভ্রর দৃষ্টি অনুসরণ করে খানবাড়ির ছাদে তাকাতে দেখল শফিকুল সাহেব গাছে পানি দিচ্ছে। তারপর শুভ্রের দিকে তাকালো। এই লোকটার মতিগতির সুবিধা ঠেকছে না। এই লোক উল্টো পাল্টা তাকে কিছু বলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে হঠাৎ চেঁচিয়ে উঠল। দেখুন, এই মেয়ে আমার। আর কিছু বলতে পারল না। লামিয়া দ্রুত দৌড়ে শুভ্রর মুখ ধরতেই পায়ে পা বেজে পড়ে যেতে নিলেই শুভ্র লামিয়ার কোমর ধরল। লামিয়া ভয়ে শুভ্রর গলা পেঁচিয়ে ধরতেই শুভ্র পুরো শীত শরীর অবশ্যই উঠল। সমস্ত শরীরে ভার ছেড়ে দিতে ধাম করে দুজনে ফ্লোরে পড়ে গেল। শুভ্র লামিয়ার ওপর পড়তেই লামিয়া চেঁচিয়ে উঠল। ইয়া খোদা, আমার কোমর শেষ। শুভ্র লামিয়ার মুখ চেপে ধরে বলল, গরুর মতো এভাবে চেঁচামেচি করছেন কেন? এটা আপনার গলা নাকি আরো কিছু? শুভ্রর কথায় লামিয়া বিরক্ত হলো। রাগ দেখিয়ে বলল, একটা পিঁপড়ার শরীরের উপরে গন্ডার যদি এসে পড়ে, তাহলে পিঁপড়া চেঁচামেচি করবে নাকি সেই গন্ডার করবে? ওয়েট, আপনি কি আমাকে গন্ডার বলে সম্বোধন করলেন? জি, আপনাকে এই গন্ডার বলে সম্বোধন করেছি। আরো অনেক কিছু বলে সম্বোধন করতে পারি, তবে এই মুহূর্তে কিছু মনে পড়ছে না। তাই মাননীয় সিমেন্টের বস্তা দয়া করে সরুন আমার উপর থেকে। আপনি চাইলে সারা জীবন আপনার উপর এমন ভর দিয়ে থাকতে পারি আমি মিস। শুভ্রর কথায় লামিয়ার বেশ রাগ লাগছে। জোরে শুভ্রের বুকের ওপর ধাক্কা দিতে শুভ্র সরে গেল। লামিয়া কোমরে হাত রেখে আস্তে ধীরে উঠে দাঁড়ালো। লামিয়াকে এভাবে দেখে শুভ্র মুখ চেপে হাসলো। তারপর আবার বলল, আপনি রাজি থাকলে আমার কিন্তু কোনো আপত্তি নেই মিস। বলেই চোখ মারল শুভ্র। লামিয়াকে দেখে রাগী চোখে শাসালো। চুপ করুন, অসভ্য লোক। আজকে আপনার জন্য আমার কোমর ভেঙে গেছে। আমি এই কোমর ব্যথা নিয়ে হাঁটবো কিভাবে? আপনি চাইলে আমি আপনার পা হতে পারি। মানে? মানে আপনাকে কোলে তুলে নিয়ে হাঁটতে পারি, তবে তার বিনিময়ে দুখানা চুমু খেলে মাইন্ড করব না। আমি আবার ফ্রিতে কিছু করি না। দুখানা চুমু তো বানতা হ্যাঁ মিস। বলেই চোখ মারল শুভ্র। লামিয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি আসলে অসভ্য লোক। বলেই কোমরে হাত রেখে হাঁটতে লাগলো। শুভ্র পেছন থেকে হেসে বলে উঠল, আপনি চাইলে অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারি, তবে শুধুমাত্র আপনার জন্য মিস। লামিয়া বকতে বকতে চলে গেল নিচে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। কালকে গভীর রাতে এমি যে ছাদে বসে দুঃখ বিলাস করেছে কে বলবে।
কালকে রাতে রাশেদকে রুমে পাঠিয়ে বসেছিল একা ছাদে। গরমের কারণে গায়ের শার্ট খুলে বসেছিল, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। তার উপর সকাল সকাল একটা মিষ্টি ঝগড়া দিয়ে শুরু হতেই মনটা ভালো হয়ে গেল। প্রতিদিন সকাল সকাল এমন ঝগড়া করার জন্য আপনাকে আমার চাই মিস। বলে হেসে শার্ট নিয়ে নিচে চলে গেল শুভ্র। বাড়ির কর্তারা খাবার শেষ করে যে যার কাজে চলে গিয়েছে। খাবার টেবিলে বসে আছে ইসলাম বাড়ির ছেলেমেয়েরা। ছবি মুখ লটকে বসে আছে। লাবিব আর মনিকাকে দেখার পর থেকে ভীষণভাবে খেপেছে সে। লামিয়া ছবিকে কিছুক্ষণ পর পর খেয়াল করছে, তার ভীষণ মজা লাগছে। দেখ কেমন লাগে প্রিয় মানুষের সাথে অন্য কাউকে দেখলে, বোঝ মজা এবার। লামিয়া মিটমিট করে হাসছে দেখে ছবি এবার আরও রেগে গেল। তা দেখে লামিয়া হো হো করে হেসে উঠল। হঠাৎ লামিয়ার হাসি দেখে সবাই তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। পাশ থেকে হামিদা বলে উঠল, হাসছিস কেন? লামিয়া মুখে হাসি রেখে বলল, আমি হাসিতে ভালোবাসি, তাই হাসি, তুইও হাস। ছবি এবার রেগে বলে উঠল, একটু বেশি বাড়াবাড়ি করছিস না? লামিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখে রুটি পুড়ে নিয়ে চিবোতে চিবোতে মাহিরকে বলে উঠল, মাহির, তোর কাছে পোড়া জায়গায় দেবার মতো মলম আছে? মাহির খেতে খেতে জবাব দিল। হ্যাঁ আছে, তবে কোথায় পড়েছে? লামিয়া দুঃখী মুখ করে বলল, কারোর পরাণের জ্বলতাছে, সেখানে মালিশ করব। ছবি এবার রেগে মেগে বলে উঠল, চুপচাপ খা, নয়তো সামনে থেকে সরে যা। তোকে আমার এই মুহূর্তে সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছে করছে না তোকে। ছবির কথায় আর কেউ বিরক্ত না হলেও মাহির তাইবা বেশ বিরক্ত হয়েছে। তাই তারা কপাল কুঁচকে তাকালো ছবির দিকে। লামিয়া বাঁকা হেসে পড়ল। আমাকে যেহেতু দেখতে পারিস না, তাহলে বাথরুমে গিয়ে হাড়পিক খেয়ে মরে যা। তুইও থাকবি না, আমাকেও দেখতে পারবি না। পাশ থেকে তাইব খেতে খেতে বলে উঠল, জানিস লামিয়া, মাঝে মাঝে আমার না পাখি হতে ইচ্ছে করে। পাখি হয়ে উড়ে বেড়াতে, আর উড়তে উড়তে কিছু মানুষের ওপর হেগে দিতাম। বলেই ছবির দিকে তাকালো। এদিকে মাহির তাইবা লামিয়া হো হো করে হেসে উঠল। ছবি তা দেখে রেগে খাবার রেখে উঠে দাঁড়িয়ে হন হন করে চলে গেল নিজের রুমে। তা দেখে লামিয়া বাঁকা হেসে কিছু একটা ভেবে মাহির তাইবাকে উদ্দেশ্য করে আস্তে আস্তে করে বলল, একটা প্ল্যান আছে, শোন। বলেই চার মাথা এক হলো। সবাই চুপচাপ তাদের দিকে তাকিয়ে খাবার খাওয়ায় মন দিল। শুভ্র মুচকি হেসে খাবার খাচ্ছে। লামিয়া মাহির তাইবা প্ল্যান শেষ করে হিহি করে হেসে উঠে দাঁড়িয়ে ওপরের রুমের দিকে হাঁটা হলো। সবাই তা দেখে যে যার মতো খাবার খেয়ে উঠে চলে গেল। প্রায় 1 ঘন্টা যাবৎ গোসল করে গরম মাথা ঠান্ডা করে বাথরুম থেকে বের হয়ে এলো ছবি। গায়ে তার টাওয়াল জড়ানো। হঠাৎ পেছন থেকে কেউ তার হাত হ্যাচকা টান দিয়ে দেয়ালে চেপে ধরল। হঠাৎ এমন হতে ছবি ভয় পেয়ে চিৎকার করতেই লাবিব ছবির মুখ চেপে ধরে হিসিয়ে বলে উঠল, চুপ, একটা সাউন্ড করবি না। বলেই ছবির মুখ থেকে হাত সরিয়ে নিল। সকালে লাবিবের সাথে মনিকাকে দেখার পর ছবি বেশ ক্ষেপে আছে। তার উপর লাবিবকে এখন সামনে দেখে ছবির রাগ তীর তীর করে বেড়ে উঠল। রেগে লাবিবের বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু লাবিব এক চুলও নড়ল না। বরং লাবিব অসহায় চোখে তাকিয়ে আছে ছবির দিকে। সকালে প্রচুর মাথা ব্যথায় বেলকনির চেয়ারে বসেছিল। কোথা থেকে মনিকা এসে জোর করে লাবিবের মাথা মালিশ করে দিয়েছে। লাবিব হাজারবার মানা করার পরও মনিকা লাবিবের কথা শোনেনি। তখনই ছবি তাদের একসাথে দেখেছে। তাকে দেখে লাবিব বেশ ভয় পেয়েছিল, তাই এখন এসেছে তার রাগ ভাঙাতে। লাবিব ছবির দিকে তাকিয়ে ছোট উল্টে বলল, এতগুলো বছর পর সামনে পেয়েও এমন ব্যবহার? কিন্তু তুই কি জানিস তোর অভাবে আমি কত পুড়েছি, কত মিস করেছি তোকে? লাবিবের কথা শুনে মনে হলো ছবির রাগ আরো বেড়ে গেল। রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কত মিস করেছেন দেখেছি তো। দেশে এসে আমাকে ভেবে লামিয়ার সাথে কামড়াকামড়ি আর মনিকার সাথে ঢলাঢলি করেছেন। কি মনে করেছেন কিছু জানি না আমি? হ্যাঁ, ছবির এমন কথা শুনে লাবিব আগের ঠোঁট গোল করে বলল, দেখ, তুই যেমন ভাবছিস বিষয়টা তেমন নয়। ছবি কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে কেমন বিষয়টা?
লাবিব ঠোক গিলে বলল। আমি তোকে বুঝিয়ে বলছি। ছবির আগে চোখে তাকিয়ে বলল। কি বুঝিয়ে বলবেন? মনিকা আপনার ঠোঁটে চুমু খেয়েছে, সেটা বুঝিয়ে বলতে চান?